সংক্ষেপে বলবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর সরকারি দল এবং বিরোধী দল প্রত্যেকেই একটা কমিটমেন্ট দিয়েছে, বহুদিনের প্রচলিত যে ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট আমরা নিব না, এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং গতকাল এই বিষয়টিকে সমর্থন জানানো পূর্বক আমি এই সংসদে একটি বক্তব্য প্রদান করি, যেটি আজকে বিভিন্ন মিডিয়াতে এটা একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমি আমার জায়গা থেকে যেই ট্যাক্স ফ্রি গাড়ি আমরা নিব না এবং প্লট এই সুবিধাটি যেটা আমরা নিব না, এই সিদ্ধান্ত সমর্থনপূর্বক আমি জানিয়েছি জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউনো, এসিল্যান্ড সহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছে তাদেরকে ঠিক একই প্রক্রিয়া একটি গাড়ি ব্যবহার করা দেয়া যায় কিনা সেটি আমি এই সংসদে আমি জানিয়েছিলাম। সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য কিন্তু এক্সট্রা খরচও লাগবে না, কারণ আমাদের এই সংসদ সদস্যদেরকে কিন্তু ইতিমধ্যে 70,000 টাকা কিন্তু গাড়ি মেনটেনেন্স করার জন্য দেওয়া হয়। এখন গাড়ি মেনটেন্সের জন্য 70,000 টাকা করে দেওয়া হয়, কিন্তু আমাদের গাড়ি নেই। এখন আমার যে বক্তব্যটা সেটি হচ্ছে, গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স ফ্রি গাড়ি চাইনি এবং ট্যাক্স ফ্রি যে প্লট এবং গাড়ির যে বিষয়টি রয়েছে সেটি অলরেডি এই সংসদের পুরো হাউস ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটি নেবে না, এবং এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেকটি এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছে। এটি মিডিয়াতে বিভ্রান্তি সৃষ্টি করেছে, সেটির জন্য এখানে পুনরাবৃত্তি করেছি সকল এমপিদের পক্ষ থেকে যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লটের সুবিধা না, অন্যান্য যে সরকারি সুবিধা আছে সেটির মতো করে যতদিন এমপি থাকবে ঠিক ততদিন এমপি শেষ, তারপরে হচ্ছে গাড়িটি আবার সরকার ফিরিয়ে নিবে, সেটির জন্য হচ্ছে আজকে এখানে দাঁড়ানো মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। বিষয়টি ইতিপূর্বে ক্লিয়ার করা হয়েছে এবং আমার মনে হয় সংসদ সদস্যগণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট না নেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটি দেশবাসী তাকে অভিনন্দন জানিয়েছে। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে 79টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 3, মোহাম্মদ গোলাম রসুল, যশোর 4, মোহাম্মদ এনামুল হক, নওগাঁ 2, মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1, মোহাম্মদ আব্দুল বারী সর্দার, রাজশাহী 4, মোহাম্মদ শামীম কাসার, গাইবান্ধা 4, মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম 3, মোহাম্মদ কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1, কলিমুদ্দিন আহমেদ, সুনামগঞ্জ 5, মোহাম্মদ ফজলুর রহমান সাইদ, জয়পুরহাট 1, বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল 1, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 6, মোহাম্মদ কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ 1, মোহাম্মদ সালাউদ্দিন, গাজীপুর 4, মোহাম্মদ মসিউদ্দিন ফরিদ, যশোর 2, রুবিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম 4, মোহাম্মদ মুক্তার আলী, যশোর 6, মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, মোহাম্মদ রাশেদুল ইসলাম, রাশেদ, শেরপুর 1, খন্দকার আবু আশফাক, ঢাকা 1, শেখ ফরিদ আহমদ, চাঁদপুর 3, আক্তার হোসেন, রংপুর 4, মোহাম্মদ আনোয়ারুল হক, নেত্রকোনা 2, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, মুন্সি রফিকুল আলম, ফেনী 1, মোহাম্মদ ইকরামুল বারী, টিপু, নওগাঁ 4, মোহাম্মদ আবুল কালাম আজাদ, খুলনা 6, এম রুহুল কুদ্দুস তালুকদার, ডুলু, নাকর 2, মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2, মোহাম্মদ আনিসুর রহমান, মাদারীপুর 3, আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6, এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ 1, মোহাম্মদ আব্দুল সত্তার, নীলফামারী 1, মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 2, মোহাম্মদ মশিউর রহমান খান, বাগেরহাট 1, এস কে আজিজুল বারী, খুলনা 4, মোহাম্মদ সেলিম রেজা, সিরাজগঞ্জ 1, শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5, মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4, হাফিজ মোহাম্মদ রবিউল বাশার, সাতক্ষীরা 3, মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4,
মোহাম্মদ আব্দুল মান্নান ব্রাহ্মণবাড়িয়া 5, মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম 12, মোহাম্মদ মোশাররফ হোসেন বগুড়া 4, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, মোহাম্মদ মাজেদুর রহমান গাইবান্ধা 1, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম 1, সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম 13, মোহাম্মদ আব্দুল গফুর কুষ্টিয়া 2, মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম 9, শেখ মঞ্জুরুল হক রাহাত বাগেরহাট 2, মোহাম্মদ মতিউর রহমান ঝিনাইদহ 3, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার জামালপুর 4, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর 1, মোহাম্মদ কামাল হোসেন ঢাকা 5, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ শাহাদাত হোসেন লক্ষ্মীপুর 1, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ 2, এ এম মাহবুবউদ্দিন নোয়াখালী 1, মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল রংপুর 3, আবুল কালাম আজাদ সিদ্দিকী টাঙ্গাইল 7, মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, মোহাম্মদ সেলিম ভুইয়া কুমিল্লা 2, মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর 1, শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জামালপুর 5, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ চট্টগ্রাম 2, সৈয়দ জয়নুল আবেদিন ঢাকা 4, মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর 2, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল শেরপুর 3, ফখরুদ্দিন আহমদ ময়মনসিংহ 11, মোহাম্মদ রবিউল আওয়াল টাঙ্গাইল 6, আলহাজ জসিমউদ্দিন আহমদ চট্টগ্রাম 14, মোহাম্মদ সাইফুল আলম ঢাকা 12, মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া 3। মাননীয় সদস্যবৃন্দ, আজ আমি কোনো নোটিশ গ্রহণ করছি না, তবে বিধি ও রেয়াজ অনুযায়ী নোটিশ জানা সদস্যদের মধ্য থেকে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মোট 30 জনের মধ্যে যতক্ষণ বক্তব্য রাখা সম্ভব 30 মিনিটের মধ্যে ততজন সদস্যই বক্তব্য রাখবেন। আজকে নোটিশ গ্রহণ করা হলো না, কারণ ইতিমধ্যে 29 তারিখ পর্যন্ত আমরা সব নোটিশ ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছি, আর নোটিশ গ্রহণ করার সুযোগ নাই। আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 3। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমার বিষয়টা হচ্ছে যে আমি একজন প্রবাসী ছিলাম এবং প্রবাসে বৃহত্তর আন্দোলন করেছে প্রবাসীরা। আমাদের আজকের সংসদ লিডার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধ, লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রী এই দেশের জন্য জীবন দিয়ে গেছে, সেইখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমরা প্রবাসে আন্দোলন করেছি। এবং প্রবাসীরা প্রবাসীরা বিদেশে আন্দোলন করেছে, তাদের আত্মীয় স্বজন এবং প্রবাসীদের গড়বাড়ি দখল করে গত ফেসিস্ট সরকারের বিভিন্ন এমপি, মন্ত্রী, মেয়ররা এবং তাদের মেম্বাররা, চেয়ারম্যানরা দখল করে রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী একজন প্রবাসী বান্ধব। আমরা চাই যে তাদের বিষয়টা, তাদের ঘরবাড়ি কিভাবে ফিরে পায়। এখন পর্যন্ত সেই ফেসিস্টরা তাদের দাপটের সহিত, মাননীয় স্পিকার, তারা এই দেশে বিভিন্ন সেক্টরে তারা এখন পর্যন্ত সেইখানে বসে আছে। এবং আমি সিলেটের বিষয়টা, আমাদের লিডার অফ দি অপোজিশন উনিও সিলেটের, এবং উনিও জানেন অনেক ইস্যু প্রবাসীদের ঘরবাড়ি দখল করে আছে। আমি সিলেট সহ সারা বাংলাদেশের প্রবাসীদের এই ঘরবাড়ি এবং তাদের ব্যবসা বাণিজ্য দখল ফেরতের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় হোম মিনিস্টারের কাছে আমার। মোহাম্মদ গোলাম রসুল, যশোর 4। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকে আপনার মাধ্যমে মহান সংসদে যে বিষয়টা উত্থাপন করতে চাই, সেটা হলো বাংলাদেশে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে মাত্র 3টা আলিয়া মাদ্রাসা আছে সরকারি।
অথচ বাংলাদেশে এই মুহূর্তে সরকারি কলেজের সংখ্যা 708, স্কুল অ্যান্ড কলেজের সরকারি সংখ্যা হচ্ছে 63, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 628, সরকারি আলিম মাদ্রাসা আছে শুধু ঢাকা আলিয়া, সিলেট এবং বগুড়াতে, এছাড়া আর কোথাও সরকারি আলিম মাদ্রাসা নাই। বাংলাদেশে এই মুহূর্তে মাদ্রাসার সংখ্যা 9300, কামিল, ফাজিল, আলিম এবং দাখিল ধরে বাংলাদেশে এই মুহূর্তে 28 লক্ষ ছাত্রছাত্রী মাদ্রাসায় লেখাপড়া করে। আমরা দেখতে পাচ্ছি আলিয়া মাদ্রাসাগুলোতে ছাত্র এবং ছাত্রী প্রায় সমান, বরঞ্চ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ছাত্রীদের সংখ্যা অনেক বেশি। আমি আজকে এই মহান সংসদে বলতে চাই যে বাংলাদেশের যে আধুনিক শিক্ষার ক্ষেত্রেও আলিয়া মাদ্রাসা পিছনে নাই, এবং বাংলাদেশে যদি আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে দেখি, আমরা মেডিকেলে দেখি, সকল জায়গায় দেখা যাবে আলিয়া মাদ্রাসার ছাত্ররা অনেক ভালো রেজাল্ট তারা সেখানে করছে। দেশ এবং জাতির উন্নয়নের জন্য তাদের যে অবিস্মরণীয় অবদান আজকে রয়ে গেছে। আজকে যদি মহান সংসদে দেখা যায়, আমি নিজের ব্যাকগ্রাউন্ড একজন মাদ্রাসার ছাত্র, দেখা যায় অনেকেই আলিয়া মাদ্রাসাতে লেখাপড়া করেছেন। কিন্তু আমি আজকে আপনার মাধ্যমে, মাননীয় শিক্ষামন্ত্রী উপমন্ত্রীও নাই, আমি শিক্ষামন্ত্রীকে বা আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বাংলাদেশের কমপক্ষে প্রতিটা জেলায় একটি মাদ্রাসা সরকারিকরণের মাধ্যমে এদেশের ছাত্রছাত্রী যাতে সরকারি সুযোগ সুবিধা পায়, লেখাপড়ার জন্য আরও ভালো কিছু করতে পারে, তার যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ এনামুল হক, নওগাঁ 2। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার নির্বাচিত এলাকা 47 নওগাঁ 2 পতিতলা এবং ধামরাট ভোটার সহ সকল জনগণকে আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের মূল্যবান আমানতের বিনিময়ে তাদের সুখ দুঃখে কথা বলবার জন্য তারা আমাকে সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আমার বিষয়বস্তু ছিল কৃষির উপরে। কৃষি নিয়ে আজকে সংসদে অনেক কথা হয়েছে, আমি সেই কৃষির উপরে আবার নতুন করে বলতে চাই। আমার নির্বাচনী এলাকা সম্পূর্ণ ধানের এলাকা, এবং গতকাল থেকে আজ পর্যন্ত আমার কাছে কমপক্ষে 20 জন কৃষক মোবাইল করেছেন। বর্তমানে বিদ্যুৎ সংকটের কারণে আমাদের বড় মৌসুমে তারা ধানে জমিতে সেচ প্রকল্পে ব্যাপক ব্যাঘাত ঘটতেছে, এবং কিছু কিছু জেলার উঁচু জমি, সেই সব জমিতে আমাদের পানি না থাকার কারণে ধান প্রায় পুড়ে যাওয়ার মতন একটা মাটির প্রকোপ সৃষ্টি হয়েছে। আমি আজকে এই মহান সংসদে আপনার মাধ্যমে বলতে চাই, এই 54 বছর ধরে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যেসব কথাবার্তা, যেসব আলাপ আলোচনা এই সংসদে হয়, এটি বাস্তবে প্রতিফলন খুব কম দেখা যায়। আমি নিজে একজন কৃষক, আমার বাবা কৃষক, আমার দাদা কৃষক, আমার দাদার বাবা কৃষক ছিল। 4 পুরুষ ধরে আমি কৃষিকাজ করে আসছি। কৃষি পণ্য যেসব আছে, বিশেষ করে ধান, আলু, পেঁয়াজ, এইসব জিনিসের ন্যায্য মূল্য এখন পর্যন্ত কৃষকরা পাচ্ছেন না। এখানে যা আলোচনা হয় এটি প্রকৃতপক্ষে কৃষকের দোরগলায়, এটি যেন সুষম বন্টন এবং কৃষক যেন তার ন্যায্য মূল্য পায়, এটি আমার কথা। পাশাপাশি কৃষকদের সার তারা সুষ্ঠুভাবে বন্টন পায় না। যখন সারের প্রয়োজন হয় তখন সার পাওয়া যায় না, যখন সার প্রয়োগের সময় শেষ হয়ে যায় তারপরে সার আসে। সিন্ডিকেটের মাধ্যমে এই যে সারের যে সৃষ্টি, এইসব থেকে দূর। মোহাম্মদ কলিমউদ্দিন আহমদ, সুনামগঞ্জ 5। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের বিষয়টি জরুরি জনগুরুত্বপূর্ণ বিধায় আলোচনা করা প্রয়োজন। সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজার একটি ঐতিহ্যবাহী এলাকা। ব্যবসা, অর্থনীতি, বাণিজ্য, স্বাস্থ্য ব্যবস্থার বিশাল অঞ্চলের জনগণের প্রাণকেন্দ্র। এখানে একটি ডিগ্রি কলেজ, 2টি হাই স্কুল, বেশ কয়েকটি ব্যাংক, 10টি প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, নিত্য প্রয়োজনীয় পণ্যের বিশাল বাজার এখানে অবস্থিত। হাজার হাজার জনগণ, ছাত্রছাত্রী নিয়মিত এখানে যাতায়াত করেন। অথচ এই গুরুত্বপূর্ণ এলাকার আশেপাশে অঞ্চলের যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, সড়ক বাতি সহ অন্যান্য সুবিধা
এখনও চালু করা সম্ভব হয় নাই। এই গুরুত্বপূর্ণ অঞ্চলের গোবিন্দনগর গ্রাম এবং দিগলি গ্রামের নদী ভাঙ্গনের কবলে ব্যাপকভাবে বিপর্যস্ত জনগণ। সুতরাং আমি এই মহান জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করতে চাই, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার একটি ঐতিহ্যবাহী এলাকা গোবিন্দগঞ্জ এলাকার সার্বিক উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা এবং একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করে এই উন্নয়নকে সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য আমি জরুরি ভিত্তিতে দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য আব্দুল হান্নান মাসুদ, নোয়াখালী 6। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বৃহত্তর নোয়াখালী তথা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী অঞ্চল মেঘনা নদীর তীরবর্তী এবং বঙ্গোপসাগরের কোল ঘেঁষা একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল। ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য কারণে এই অঞ্চলে রয়েছে স্বতন্ত্র মর্যাদা ও পরিচিতি। উল্লেখ্য, বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার দাবিতে 1994 সাল থেকে অদ্যাবধি প্রায় 31 বছর যাবৎ এ অঞ্চলের জনগণ ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ব্রিটিশ সরকার যখন 1772 সালে মাত্র 18টি জেলা ঘোষণা করে, তখন নোয়াখালী ছিল অন্যতম একটি। এবং ব্রিটিশ শাসনামলে ঐতিহাসিক বাস্তবতা এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণতার কারণে এই অঞ্চলে একটি বড় বিমান ঘাঁটিও নির্মাণ করা হয়েছিল। এই অঞ্চলে ভুলুয়া নামক নদীবন্দর ছিল দক্ষিণাঞ্চলের সবচাইতে বড় নদীবন্দর। কিন্তু বর্তমানে এই অঞ্চলের জনগণ সবসময় দেশের গুরুত্বপূর্ণ আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাফত আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থান সব ক্ষেত্রে এই অঞ্চলের মানুষ সম্মুখ সারিতে থেকে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক নানা কারণে দীর্ঘদিন ধরে এই অঞ্চলটি উন্নয়ন ও প্রশাসনিক দিক থেকে বঞ্চিত হয়ে আসছে। ফলে এখানকার জনগণ বৈষম্যের শিকার। অথচ এই অঞ্চলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ভাষা শহীদ সালাম, শহীদ সার্জেন্ট জহুরুল হক, প্রখ্যাত চলচ্চিত্রকার নির্মাতা শহীদ জহির রায়হান, বিশিষ্ট বুদ্ধিজীবী শহীদ মুনীর চৌধুরী এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার মতো কৃতি সন্তানের জন্ম দিয়েছে এই অঞ্চলটি। এমত অবস্থায় বৃহত্তর নোয়াখালীর সামগ্রিক উন্নয়ন এবং মাননীয় সদস্য মোহাম্মদ মশিউর রহমান খান, বাগেরহাট 1। মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12। জনাব মোহাম্মদ মাননীয় মশিউর স্পিকার, রহমান খান, আপনাকে বাগেরহাট 1, ধন্যবাদ। বলেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকার আপামর জনতা, যারা এমন একটি আসন থেকে আমাকে নির্বাচিত করে আজকের এই মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। স্বাধীনতার পর 54 বছরে এই আসন থেকে ফ্যাসিবাদ ছাড়া অন্য কোনো দল থেকে কখনো কোনো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হতে পারেনি। সেজন্যে আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন এরকম একটি আসন থেকে আমাকে নির্বাচিত করে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমার আসনের সর্বস্তরের মানুষকে এজন্য আমি অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আজকে আমাকে এখানে হাজির করে দিয়েছেন। আমি 71 বিধিতে একটি নোটিশ দিয়েছিলাম 3টি উপজেলা নিয়ে
আমার এ আসন গঠিত ফকিরহাট, মোল্লাহাট এবং চিতলমারি, এখানে সুপেয় পানির এত বেশি অভাব, যেটা মাননীয় এসজিআরডি মন্ত্রী, আমি তার দৃষ্টি আকর্ষণ করেছি। পাশেই মধুমতি নদী, যেখান থেকে সুপেয় পানি আমার 2টা উপজেলার উপর দিয়ে খুলনায় গিয়েছে। সেখান থেকে যদি সেই পানির লাইনটা এক্সটেনশন করা যায় তাহলে। মাননীয় সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমার উত্থাপিত বিষয় চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা সদরে একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, কারিগরি শিক্ষা হলো হাতে কলমে বাস্তবমুখী কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে, যা শিক্ষার্থীকে শিল্প, বাণিজ্য, কৃষি ও প্রযুক্তি বিভিন্ন শাখায় কর্মসংস্থানের জন্য দক্ষ করে তোলে, সরাসরি চাকরির সুযোগ তৈরি করে। এই জন্য দেশের বাস্তব প্রেক্ষাপটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া সময়ের দাবি বলে আমি মনে করি। আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম জেলার পটিয়ার সাবেক মহকুমায় একটি বৃহৎ জনপদ। এমন অবস্থায় পটিয়া উপজেলার দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করার জনগণের দীর্ঘদিনের দাবি। আমার অতএব জরুরি জন গুরুত্ব সম্পন্ন বিষয় চট্টগ্রাম জেলায় পটিয়া উপজেলা সদরে একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর সদয় মনোযোগ আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার জরুরি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে আমাদের যাতায়াত ব্যবস্থার, ঢাকা থেকে কিশোরগঞ্জ, ঢাকা থেকে পাকুন্দিয়া, কটিয়াদি যাতায়াত ব্যবস্থার, সেই রাজেন্দ্রপুর থেকে আমাদের পাকুন্দিয়া, কটিয়াদি এবং কিশোরগঞ্জ, এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিশোরগঞ্জ জেলার এবং নেত্রকোনা এবং ময়মনসিংহের একটা অংশের মানুষ এই এলাকা দিয়ে যাতায়াত করে এবং এই কটিয়াদি, পাকুন্দিয়া কৃষি নির্ভর এলাকা এবং এখানে প্রচুর সবজি উৎপাদিত হয়। এই পরিবহনের জন্য এই রাজেন্দ্রপুর থেকে কটিয়াদি পর্যন্ত রাস্তা এত সরু এবং এত আঁকাবাঁকা যে সেখানে ড্রাইভার আছে, মানে স্পিকার, গাড়ি চালাতে পারে না। আমরা ঢাকা শহরের খুব কাছাকাছি থাকা সত্ত্বেও যে কিশোরগঞ্জের সীমানা হলো গাজীপুরের সাথে, এই গাজীপুর পার হয়ে আমাদের কিশোরগঞ্জ ঢাকা আসতে আমাদের 5 ঘন্টা 6 ঘন্টা সময় লেগে যায়। আমার সেই এলাকার মানুষের জন্য, যে যারা এখানে ঢাকায় চাকরি করে, যারা ঢাকায় ব্যবসা করে, রাস্তাটা যদি প্রশস্ত করা হয়, 4 লেন করে দেওয়া হয়, তাহলে এই কিশোরগঞ্জ থেকে আমাদের চাকরিজীবীরা তারা সহজেই ঢাকায় চাকরি করে তারা আবার দিনে দিনে বাসায় ফিরতে পারবে, ব্যবসা করে ফিরতে পারবে, বিভিন্ন পণ্য তারা পরিবহন করে ব্যবসার কাজ করে তার দ্রুত তাদের নিজ বাড়িতে যেতে পারবে। আমার সেই রাস্তাটিকে অতি দ্রুত 4 লেন বিশিষ্ট করার জন্য এবং প্রশস্ত করার জন্য আমি মাননীয় সড়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আজকের উত্থাপনীয় বিষয় হচ্ছে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর 2 ধারে বাঁধ নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, মহারশী নদী ঝিনাইগাতীবাসীর দীর্ঘদিনের সমস্যা। যখন ওই বন্যা ও পাহাড়িয়া ঢল আসে তখন এই নদী আগ্রাসী হয়ে ওঠে। নদীর এই 2 পারের ফসলি জমি, ঘরবাড়ি, অফিস আদালত, রাস্তাঘাট, এমনকি ঝিনাইগাতী বাজার পানির নিচে তলিয়ে যায়। সাধারণ মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে পড়ে। তাই মাননীয়
স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই নদীর দুই ধারের বাঁধ নির্মাণ করা খুবই প্রয়োজন। যেহেতু বন্যা সন্নিকটে আপাতত যে জায়গাগুলি বাঁধ ভেঙে গেছে সেই জায়গাগুলি জরুরি ভিত্তিতে বন্যার পূর্বে বাঁধ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনার মাধ্যমে আমি আজকের এই বিষয়টি উত্থাপন করলাম। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, রাজশাহী 1। ধন্যবাদ মাননীয় স্পিকার। অপরাধ বন্ধ এবং অপরাধীদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান বৃদ্ধি করা প্রসঙ্গে মাননীয় স্পিকার, বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে অপরাধ সংগঠিত হচ্ছে এবং অপরাধীরা সেখানে লুকিয়ে থাকে। যদি প্রতিদিন থানা থেকে পুলিশ যে অভিযান বের করে সক্রিয়ভাবে তাদেরকে সেই সব জায়গায় পাঠানো হয়, তাহলে অপরাধীও ধরা পড়ে, অপরাধও বন্ধ হয়ে যায়। কিন্তু দেখা যায় যে যারা অভিযানে যায়, পুলিশের মধ্যে কিছু ভালো লোকও আছে, আবার এমনও আছে দেখা যায় যে ওখানে গিয়ে মোবাইল টিপে অথবা তাদের সাথে খাই খাতির করে যারা অপরাধ করেছে। সেই জন্য সক্রিয়ভাবে বিষয়টা বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী যদি উদ্যোগ নেন যে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে পুলিশের অভিযান হবে। মাননীয় স্পিকার, এ ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচনের আগে তানোরের একটা গ্রামে একই পরিবারে তার পিতাকে মারা হয়েছে, তার সন্তানকে মারা হয়েছে এবং ওই ছেলের মাকেও মারা হয়েছে। 3 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হলো, সেখানে মামলা দায়ের করা হয়েছিল। এ পর্যন্ত যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তারও করা হয়নি এবং তারা এখনো ঘুরে বেড়াচ্ছে। অথচ ওই এলাকায় মানে যে পরিবেশ হওয়া উচিত ছিল পুলিশের অভিযান চালাইলে সেটা করা হয়নি। এজন্য আমি আমার শুধু একটা এলাকা না, বিভিন্ন জায়গায় এই ধরনের আছে। তো যদি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছেন, তিনি যদি দেশের আইন শৃঙ্খলা ইত্যাদি বৃদ্ধি করতে চান এবং বিশেষ করে যারা চাঁদাবাজ, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, সবাইকে অ্যাক্টিভলি ধরার যদি নির্দেশ দেন, আমি আশা করি বাংলাদেশ। মাননীয় সদস্য মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় তথ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী মহোদয়দেরকে একটা জিনিস খুব স্পষ্টভাবে বলতে চাই, ফ্যাক্ট এবং ন্যারেটিভের মধ্যে অনেক অসঙ্গতি আছে। মাননীয় স্পিকার, বর্তমান যে জেনারেশনটা চলছে, আমাদের ফ্যাক্ট এবং ন্যারেটিভের কানেক্টিভিটি দরকার। মাননীয় স্পিকার, উদ্দেশ্যমূলকভাবে অসঙ্গতি আছে। মাননীয় স্পিকার, দেখুন বিষয়টা কীরকম, আমরা ইশতেহার বাস্তবায়ন করব আর বাজারে ন্যারেটিভ আছে যে এর জন্যই কি আমরা যুদ্ধ করেছি, আন্দোলন করেছি। মাননীয় স্পিকার, এই মহান সংসদে মাথার উপর বিসমিল্লাহ, দুয়ারে দুয়ারে সর্বশক্তিমান আল্লাহ, এখানে এতগুলো দাড়ি টুপির মধ্যে আমাদের এখানে আলাদা করে বারবার ধন্যবাদ আসার কথা ছিল। এটা অনেক বড় একটা ঘটনা মাননীয় স্পিকার বাংলাদেশের ইতিহাসে। মাননীয় স্পিকার, ফ্যাক্ট এবং ন্যারেটিভের মধ্যে যদি যোগ সাজস না করা যায় অনেক সমস্যা। মাননীয় স্পিকার, এই জেনারেশনকে বোঝানো হচ্ছে ভুল। মাননীয় স্পিকার, দেখুন মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা অক্ষরে অক্ষরে পালনের জন্য দাঁড়িয়ে আছি, অথচ অবৈধ আরোপিত আদেশ নিয়ে সারাক্ষণ কথা হচ্ছে মাননীয় স্পিকার বাজারে বাজারে। সেই তারা ভরা রাতে আমরা অনেক চেষ্টা করেও পারিনি বোঝাতে এই জুলাই সনদের কথা। অনেক বিতর্ক হয়েছে মাননীয় স্পিকার, ওনারা বলে গেছেন শুধু এই অবৈধ আরোপিত আদেশের কথা। সেদিন রাতে আসলেই তারা ছিল মাননীয় স্পিকার, পরের দিন ওয়াকআউটের পরে দেখলাম যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাননীয় স্পিকার, রাষ্ট্র কি কথা বলে? রাষ্ট্র কি সিজদা দেয়? তাহলে রাষ্ট্রভাষা কি আর রাষ্ট্র ধর্ম কি? মাননীয় স্পিকার, অধিকাংশরা যেটা করে সেটাই হলো রাষ্ট্রভাষা। এই কারণে অন্য ভাষা অন্য ধর্মকে খাটো করা হয় না। মাননীয় স্পিকার, গোলা ভরা ধান থাকলে পাতানকে যেমন অস্বীকার করা হয় না, ঝোলা ভরা রাজাকার থাকলেই 2-1 মুক্তিযোদ্ধাকে অস্বীকার করা হয় না। মাননীয় স্পিকার, শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির, তেলা পোকারও পাখা আছে হোক সে বধির, মরিবার আগে করিতে চায় কিচির মিচির। মাননীয় স্পিকার, সবাইকে ফ্যাক্ট এবং ন্যারেটিভকে কানেক্ট করে সবাইকে বুঝাতে হবে মাননীয় স্পিকার। তা না হলে ঘটনা কি, এই যে মাননীয় স্পিকার সংসদ ক্যাফেটেরিয়াতে খেতে গিয়েছি, খাবার তুলছি, একজন সম্মানিত ওয়েটার এসে বলছেন যে ওই পাশে বিরোধী দলের জন্য ফ্রি খাবারের ব্যবস্থা আছে। চেহারা দেখলে যে বিরোধী দল বোঝা।
মোহাম্মদ মাহবুবুল আলম, কুড়িগ্রাম ৩। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমার নির্বাচনী আসনের জনগণকে। মাননীয় স্পিকার, আমার যে নির্বাচনী আসন সেখানে প্রায় 5 লক্ষ মানুষের বসবাস, দুদিকে দুটি নদী প্রবাহিত এবং দুটো নদীর দুই ধারে দুটি চর ইউনিয়ন এবং 6টি আংশিক চর ইউনিয়ন নিয়ে গঠিত। মাননীয় স্পিকার, এই চর ইউনিয়নগুলোতে এবং চর অঞ্চলগুলোর মধ্যে চলাচলের মধ্যে যেমন রাস্তা একেবারেই নেই, তেমনি পৌরসভা সহ বাকি যে ইউনিয়নগুলি আছে মাননীয় স্পিকার, এখানে 1170 কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র 270 কিলোমিটার পাকা রাস্তা। যে 270 কিলোমিটার পাকা রাস্তা মাননীয় স্পিকার, এগুলো আবার এখন চলাচলের অনেকটা অনুপযোগী। এজন্য মাননীয় স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের প্রতি আমার বিশেষ অনুরোধ, উনি যদি একটি বিশেষ দৃষ্টি দেন, যেখানে মাত্র 21% রাস্তা পাকা, এখনও 79% রাস্তা হলো কাঁচা এবং চলাচল অনুপযোগী। সাথে সাথে মাননীয় স্পিকার, গত ইন্টারিম সময়ে বাংলাদেশের স্বল্পোন্নত 10টি থানার গ্রামীণ অবকাঠামো বিনির্মাণের জন্য একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল। এই প্রজেক্টে সৌভাগ্যক্রমে আমাদের উলিপুর থানাটি অনুন্নত হওয়ার কারণে 103 কোটি টাকার একটা বরাদ্দ পেয়েছিল। আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, এই 103 কোটি টাকার অনুকূলে আমাদের থানা থেকে আমরা 70 কিলোমিটার রাস্তা পাকা হওয়ার জন্য আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। আমি বিনীতভাবে অনুরোধ করব, যদি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় যদি এটি পাশ করে দেয়, তাহলে অন্তত আমাদের যেমন 70 কিলোমিটার রাস্তা পাকা হবে, তেমনি আমাদের যে অন্যান্য কাঁচা রাস্তাগুলি আছে অথবা যে পাকা রাস্তাগুলি চলাচল অনুপযোগী আছে, এই রাস্তাগুলো মেরামতের জন্য যদি ওনারা বিশেষ উদ্যোগ গ্রহণ করে, তাহলে আমাদের এলাকার মানুষ উপকৃত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় সদস্য শামীম কায়সার একটু আগে বক্তব্য রাখলেন, আমি কি ঠিক বুঝতে পারলাম কিনা, এই সংসদের ক্যান্টিনে কি বিরোধী দলের সদস্যদেরকে ফ্রি খাওয়ানো হয়? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একদিন তাদের সম্ভবত একটা ফিস্টের ব্যবস্থা ছিল, তো আমি যখন খাবার নিতে গিয়েছি মাননীয় স্পিকার, তখন আমাকে একজন সম্মানিত ওয়েটার এসে বলছেন যে ওই পাশে খাবারের ব্যবস্থা করা আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ফ্যাক্ট এবং ন্যারেটিভের কানেক্টিভিটি না থাকলে পারসেপশন তৈরি হয়, এই পারসেপশনটা ভুল দিকে না যায়, এই জন্য মাননীয় স্পিকার আমাদের। কাজী রফিকুল ইসলাম, বগুড়া 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনী বিষয় বগুড়া থেকে সারিয়াকান্দি যে রাস্তা, এই রাস্তাটি অত্যন্ত যানজট নিরসনকল্পে এই রাস্তাটি দ্রুত 4 লেনে উন্নতি করে সারিয়াকান্দিতে একটি বাইপাস নির্মাণের জন্য আমি 71 এই সংসদে জনগুরুত্বপূর্ণ বিধায়ক উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, বগুড়া থেকে গাবতলী হয়ে সারিয়াকান্দি পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এই সড়কটি শুধু বগুড়া জেলার জন্যই নয়, সমগ্র উত্তরবঙ্গের মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে সারিয়াকান্দি অঞ্চলের পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদীকে কেন্দ্র করে একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। প্রতিদিন অসংখ্য পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এই এলাকায় ভিড় জমায়। পাশাপাশি এই পর্যটনকে ঘিরে সারিয়াকান্দি উপজেলায় একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছে। পার্শ্ববর্তী জামালপুর জেলা অসংখ্য ব্যবসায়ী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত এই এলাকার ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাতায়াত করে থাকেন। ফলে এই অঞ্চলটি এখন পর্যটন ও ব্যবসার একটা সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে। এতে সড়কটির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে এবং প্রায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যার ফলে সারিয়াকান্দি উপজেলার সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছে। সড়কটির বর্তমান অবস্থা ও প্রস্তুত যানবাহনের চাপের তুলনায় একেবারে অপ্রতুল। এর ফলে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে এবং জনগণের মূল্যবান সময় অপচয় হচ্ছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই সংসদে এই বগুড়া থেকে গাবতলী হয়ে সারিয়াকান্দি রাস্তাটি 4 লেন করে গাবতলী এবং সারিয়াকান্দিতে 2টি বাইপাস নির্মাণের জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। একজন মাননীয় সদস্য আমাকে একটি চিঠি পাঠিয়েছেন। তিনি বলেছেন যে প্রতিদিনই এলাকার সমস্যা নিয়ে 71 বিধিতে প্রশ্ন করছি, সুযোগ পাচ্ছি না, এলাকায় আমার খুবই বদনাম হচ্ছে। আজও আমার নাম আছে,
তো অনেক সিরিয়াল ব্রেক করে তাকে একটা সুযোগ দিতে চাই যাতে তার সুনাম তিনি পুনরুদ্ধার করতে পারেন। সাইফুল আলম, ঢাকা 12। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একই সাথে আমার এই সংসদের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি, তারা খুশি হয়েছেন। তো মাননীয় স্পিকার, আমি আসলে 3টি সমস্যার কথা বলেছিলাম। আমি জানি যে ঢাকা শহরে যারা বাস করেন এই চারটা সমস্যা, আমি সংক্ষেপে হেডিং বলবো, সবাই বুঝতে পারবেন। একটা হলো জলবদ্ধতা। ঢাকা শহরের সমস্ত ন্যাচারাল ক্যানেলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে আমার ঢাকা 12 এলাকা সহ বিভিন্ন এলাকায় জলবদ্ধতা। সামনে বর্ষা আসছে, জায়গায় জায়গায় হাঁটু পানি। মাননীয় স্পিকার, 27 নম্বরেও পানি জমে, এই বিজয় সরণিতেও পানি জমে। তেমনি বসুন্ধরার যে সামনের পান্থপথ, এই পান্থপথের উত্তর পাশে একটা ক্যানেল ছিল ন্যাচারাল, এটা বন্ধ করে দিয়ে এখানে মার্কেট করা হয়েছে, যার ফলে পান্থপথের উত্তর দিকের যে এরিয়াটা আবাসিক এলাকায়, এখানে বর্ষাকালে হাঁটু পানি জমে যায়। আমাদের আরও এলাকায় আমি এই জলবদ্ধতা দূর করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় কথা হল বিশুদ্ধ পানি। ওয়াসার পানি দুর্গন্ধময়, ওয়াসার পানিতে পোকা থাকে, লোকেরা ওয়াসার পানি খেতে পারে না। এ ব্যাপারে মাননীয় মন্ত্রীকে আমি বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। 3 নম্বর কথা হলো, আমি শেষ করে ফেলেছি, 3 নম্বর কথা হলো বর্জ্য ব্যবস্থাপনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক দিন বাইরে ছিলেন, আমিও সেখানে ছিলাম, কিন্তু আমার সাথে দেখা হয় নাই। মাননীয় সদস্যবৃন্দ, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি। মাননীয় সদস্য, আপনাকে সুযোগ দেওয়া, সবাই বলছে সুযোগ দেওয়া উচিত না। 1 সেকেন্ডে বলতে পারবেন? গো হেড। পরীক্ষা দেই, পাশ করি কিনা পরীক্ষা দেই। শেষ করেন। বর্জ্য ব্যবস্থাপনা ভালো করা উচিত। আর গ্যাসের সমস্যা ঢাকা শহর ভুগতেছে, অনেক পুরাতন 40-50 বছরের গ্যাস লাইন, 30 সেকেন্ড শেষ করা দরকার। তা আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীর আমি সাহায্য চাচ্ছি যে দ্যাট শুড বি এ গুড বর্জ্য ব্যবস্থা। ঢাকা সিটির নোংরা উন্মুক্ত বর্জ্য ব্যবস্থাপনা, জায়গায় জায়গায় ভাগাড় স্থাপন করা হয়েছে, গন্ধ বেরোচ্ছে, এগুলো শেষ করা দরকার। থ্যাংক ইউ। গ্যাসের লাইন। ধন্যবাদ।